দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামের পক্ষ থেকে আমি দেবাশিস সাহা আজ হিস্ট্রির এসএলএসটি পার্টে আমাদের পাস অনার্সের খুব গুরুত্বপূর্ণ টপিক আমাদের বিদ্রোহ পড়াবো। পাস এবং অনার্সের যে কটা বিদ্রোহ আছে এখানে সব কটা জুড়ে দিয়েই তোমাদের কিন্তু পড়ানো হবে, এবং স্পেশালি যেটা অনার্সে আছে সেটাও কিন্তু আমাদের বলে দেওয়া হবে। ঠিক, তা আমরা শুরু করলাম ক্লাস। দেখো, আমাদের অনার্স পাসে যে বিদ্রোহগুলো আমাদের রাখা হয়েছে সেই বিদ্রোহগুলোর মধ্যে একটা দুটো ছাড়া বাকিগুলো কিন্তু একটু হলো আনকমন। তবু আমি এখানে একটু বলে দিই, একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে। তারপরে ওয়াহাবি, এই দুটো লিখলাম একটা বিশেষ কারণ আছে, এগুলো কিন্তু সোশিও পলিটিক্যাল, তাই তো, বা আমরা বলতে পারি ধর্মীয় সামাজিক বিদ্রোহ। এবার দেখো, এই ফরাজি ওয়াহাবি এই দুটোকে যদি আমি বাদ দিই, তারপর আছে সাঁওতাল। যখন এই সাঁওতাল বিদ্রোহটা তোমরা পড়বে তখন ভালো করে জানবে যে এই সাঁওতাল বিদ্রোহটা রয়েছে কিসের ওপরে, সেটা কিন্তু আমাদের উপজাতি বিদ্রোহ। এরপরে কি থাকলো, এরপরে যেটা থাকলো সেটা হচ্ছে পলিগার, চুয়ার, মনে থাকবে, পলিগার আর চুয়ার বিদ্রোহ। এবার এই পলিগার আর চুয়ার বিদ্রোহ যখন তোমরা পড়তে যাচ্ছ তখন তারও একটা চরিত্র আছে। এটা হচ্ছে একটা অর্থনৈতিক বিদ্রোহ বলতে পারো, এবং সঙ্গে ঢুকছে পাইক। এটা একটা প্রতিরোধমূলক বিদ্রোহ। যদি আমরা এইভাবে একটা ছক মেনটেন করে নিই, এইভাবে একটা ছক মেনটেন করে নিই, আমাদের মনে হয় পড়তে অনেক সুবিধে হবে। বেশ, তাহলে আমরা শুরু করছি। ফরাজি আন্দোলন প্রথম শুরুটাই হয়েছে আমাদের ফরাজি মুভমেন্ট দিয়ে, এবং ফরাজি মুভমেন্ট বলার আগে আমরা পলিগার বিদ্রোহের কথা একটু বলতে পারি। কারণ ফরাজি ওয়াহাবি আমি বলেই দিলাম, যেটা এখানে মিশে আছে একটা সামাজিক ধর্মীয়, তাই তো, একটা বিদ্রোহ, সেটা আস্তে 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 একটা রাজনৈতিক বিদ্রোহের রূপ পরিগ্রহ করছে, কিন্তু তার আগে বিদ্রোহটা ওইভাবেই চলেছিল। তা পলিগার বিদ্রোহ কথা বললেই তুমি জানবে যে এই বিদ্রোহটা দক্ষিণ ভারতে হয়েছিল, তাই তো, কি বললাম, দক্ষিণ ভারতের বিদ্রোহ। এবং দক্ষিণ ভারতের যে অঞ্চলে স্পেসিফিকভাবে হয়েছিল সেটা হচ্ছে মাদ্রাজ। কি ছিল সেখানে, মাদ্রাজের যে ধনী জমিদার ছিল সেই ধনী জমিদারদের বিরুদ্ধে একটা বিদ্রোহ। তাহলে আমরা জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ দেখেছি, তিতুমিরের যে আন্দোলন, তিতুমিরের আন্দোলন একভাবে শুরু হয়েছিল, কিন্তু যখন বিদ্রোহটা হয়েছিল সেখানেও কিন্তু স্থানীয় জমিদার কৃষ্ণদেব রায়ের বিরুদ্ধে ও বিদ্রোহ করেছিল। দক্ষিণ ভারতের এই বিদ্রোহের মানে
কি বলবো মোটিভেশনটাই অন্যরকম ছিল। দেখো, বলতে দক্ষিণ ভারতের ম্যাড্রাসে ধনী জমিদার, যাদেরকে আমরা ভূস্বামী বলি, ও সমন্বয়করা নিজ নিজ এলাকায় যথেষ্ট প্রভাবশালী ছিল। ইংরেজ ব্রিটিশরা এদের নাম দেয় পলিগার। তাহলে যারা স্থানীয় জমিদার এবং ওই জমিদারের সঙ্গে সঙ্গে যারা রয়েছে সমন্বয়ক, মানে যুদ্ধ করেই, ঠিক আছে, যুদ্ধ করেই যাদের একটা কি হতো, রোজগার হতো, তারাই অ্যাকচুয়ালি কি বলে পলিগার নামে পরিচিত। তাহলে পলিগার টার্মসে হচ্ছে একটা দক্ষিণ ভারতীয় টার্মস, তাই তো। মাদ্রাজি ভাষায় কিন্তু এটা বলা হতো পলিগার। 1803 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার উচ্চ হারে রাজস্ব ধার্য করলে দক্ষিণ ভারতের তিন্নেভেলি, কুর্নুল, অনন্তপুর, বেলারি, কুডাপ্পা, ঠিক আছে, উত্তরাট প্রভৃতি স্থানে পলিগাররা ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়েছিল। ঠিক কি বলছে, 1803 খ্রিস্টাব্দে এই বিদ্রোহটা শুরু হয়, এবং যখন এই বিদ্রোহটা শুরু হয় তখন এই তিন্নেভেলি, কুর্নুল, অনন্তপুর, বেলারি, কুড়াপ্পা, ঠিক আছে, এই অঞ্চলগুলোর উপরে বেশি প্রভাব পড়েছিল। এই সমন্বয়ক যারা পলিগার বলে, এবং পলিগারদের সঙ্গে যে ভূস্বামী যারা ছিল, মানে জমিদার যারা ছিল, তারাই এটা ইংরেজদের বিরুদ্ধে এই বিদ্রোহটা করেছিল। এবার দেখো, সংগ্রামটা কিন্তু প্রত্যক্ষ সংগ্রাম হয়েছিল, এটা মাথায় রাখবে। 1803 সালে বিদ্রোহটা শুরু হলেও এটা সশস্ত্র ছিল, যার মানে এখানে আগ্নেয়াস্ত্র ছিল না ঠিক, কিন্তু ওরা বিদ্রোহটা যখন করেছিল, হাতে কি বলবো সাধারণ যে অস্ত্রগুলো ছিল, মানে ধরো দা ছিল, কোদাল ছিল, কুড়ুল ছিল, এগুলোর সঙ্গে বর্ষা, এগুলো নিয়ে ওরা যুদ্ধ করেছিল। ভারতবর্ষে সত্যি কথা বলতে গেলে যেটাকে বলা হয় ফার্স্ট আর্মস মুভমেন্ট এগেনস্ট ব্রিটিশ, মানে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আর্মস মুভমেন্ট, সেটা কিন্তু মনে রাখবে, সেটা ছিল আমাদের এই বিদ্রোহটা, যেখানে আমরা বলি হচ্ছে আমাদের বাসুদেব বলবন্ত ফাড়কে, ওনার নেতৃত্বে হয়েছিল, তাই তো। বাসুদেব বলবন্ত ফাড়কের নেতৃত্বে যে বিদ্রোহটা হয়েছিল, সেটাই ছিল ভারতবর্ষের ইতিহাসে ব্রিটিশদের এগেনস্টে প্রথম হচ্ছে আর্মস মুভমেন্ট, মনে রাখবে। বেশ, এবার আমরা চলে যাই তার পরের পর্বে। ম্যাড্রাস প্রেসিডেন্সির কালেক্টর থমাস মুনরো পলিগারদের নিরস্ত্র করেন। কীভাবে নিরস্ত্র করেন তাদেরকে সেভাবে বোঝানো হয়েছিল থমাস মুনরো। এবার দেখো, তাহলে আমরা যে বিদ্রোহের কথা বললাম, যে বিদ্রোহেতে তোমার সৈনিক এবং সঙ্গে জড়িত ছিল স্বয়ং জমিদার, কাদের এগেনস্টে বিদ্রোহটা করেছিল, এটা ইংরেজদের এগেনস্টে করলো। তাহলে পলিগার বিদ্রোহের একরকম চরিত্র আমরা দেখলাম, যেখানে জমিদার এবং সমন্বয়ক বা সৈনিকরা যুদ্ধ করছে। কিন্তু এই ফরাজি আন্দোলন ঠিক এরকম ব্যাপার নয়। ফরাজি আন্দোলনটা একটা ধর্মীয় বাতাবরণে শুরু হয়েছিল, এবং ফরাজিদের একটা নিজস্ব ভাবনা ছিল, যেটা ইসলাম ধর্মকেন্দ্রিক, ঠিক আছে, এবং সেটা ইসলাম মানে সে শান্তির ধর্মকেন্দ্রিকই ছিল, এবং সেটা করতে গিয়ে তারা প্রভাবিত হয়েছিল সুদূর আরব, ঠিক আছে, যেমন আরবে ওয়াহাবি আন্দোলন সূচনা হয়েছিল, ঠিক সেরকমভাবে ওরা কিন্তু একটা বড় ইন্সপিরেশন নিয়ে শুরু করলো। এবং এই আন্দোলনটা তোমরা দেখবে আস্তে আস্তে কিরকমভাবে একটা সশস্ত্র আন্দোলনের রূপ নিয়েছিল। যদি বলা হয় ওয়াহাবি আন্দোলনের লিডার হচ্ছে আব্দুল ওয়াহাব। তাহলে আব্দুল ওয়াহাবের যেরকম ব্যাপার, ঠিক সেরকম ব্যাপার কিন্তু তিতুমিরের ক্ষেত্রে নয়। এখানেও তাই, ফরাজি বিদ্রোহে তোমাদের হাজি শরিয়তুল্লাহ, যাকে তুমি দেখছো ফরাজি বিদ্রোহের নেতা, তারপরে যখন আমাদের কি বলবো হাজি মোহাম্মদ মুসিন, যিনি হচ্ছে আমাদের দুদু মিয়া নামে পরিচিত, তার বিদ্রোহটা কিন্তু তোমার কি বলবো আমাদের এই একটা সশস্ত্র রূপ ধারণ করেছিল। ঠিক আছে, এই জিনিসটা মাথার মধ্যে আগে ঢুকে নাও, এই বিদ্রোহ প্রতিরোধ করবার আগে এটা জানতে হবে।
ফরাজি শব্দটি হচ্ছে আরবি শব্দ, ফরাইজ থেকে এসেছে, যার অর্থ হলো আল্লাহের আদেশ। তাহলে বুঝতে পারলে ফরাজ শব্দটা ফরাইজ মানে হচ্ছে আল্লাহের আদেশ। আবার বলে না ফরমায়ে, আপনার কি আদেশ, কি, এটা হচ্ছে সবসময় আরবি শব্দ। এবার এই যে আল্লাহের আদেশটাকে অনেকে আবার বলে ঈশ্বরের সেনানায়ক। ঠিক, ফরাজি শব্দের অর্থ হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য বা ইসলাম ধর্মাদর্শে বিশ্বাস। তাহলে ইসলামের নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য মানে যে কর্তব্যগুলো তোমাকে করতেই হবে। তাহলে আমাদের যেটা আছে, এই নমাজ পড়তে হবে, হজ আছে করতে হবে, এই যে ডক্ট্রিনগুলো, যে নির্দেশগুলোর কথা বলা আছে, তুমি এর বাইরে যেতে পারবে না, ওটা তোমাকে পালন করতেই হবে। বেশ, 1820 খ্রিস্টাব্দে হাজি শরিয়াতুল্লাহ, যার নাম আমি প্রথমে শুরু করলাম, হাজি শরিয়াতুল্লাহ ইসলাম ধর্ম সংস্কারের উদ্দেশ্যে ফরাজি নামক ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, 1820 খ্রিস্টাব্দে হাজি শরিয়াতুল্লাহ ইসলাম ধর্ম সংস্কারের উদ্দেশ্যে একটা ফরাজি নামক ধর্মীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন। নেক্সট, শরিয়াতুল্লাহ ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষকে দারুল হার্ব বা শত্রুর দেশ হিসেবে চিহ্নিত করে। কি বললাম? শরিয়াতুল্লাহ ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষকে দারুল হার্ব বা শত্রুর দেশ হিসেবে চিহ্নিত করেন। তাহলে ব্রিটিশরা হচ্ছে খ্রিস্টান এবং তাদের যে মোটিভেশন, তারা যে ধর্মান্তরিত করে দিচ্ছে বা তাদের যে আচার আচরণ, সেটা ওদের একেবারেই পছন্দ ছিল না, এবং যার জন্য কি হয়েছিল, এই শত্রুর দেশ হিসেবে চিহ্নিত করে আমাদের হাজি শরিয়াতুল্লাহ আমাদের বিদ্রোহ করেছিল। এবার দেখো, দারুল হার্ব, দারুল হার্ব এই শব্দটা ভালো করে মনে রাখবে। এক ধর্মাত্রিত দেশ বলে একটা শব্দ আছে, যার খুব কাছাকাছি হচ্ছে দারুল হার্ব। 1781 খ্রিস্টাব্দে হাজি শরিয়াতুল্লাহ অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমায়, ঠিক আছে, বন্দরগোলা পরগনায় এক কাতিগৃহে জন্মগ্রহণ করেন। এটা খুব জরুরি নয়, জাস্ট এটা বলা আছে। 1781 সালে জন্মেছিলেন, মনে রাখবেন। এই কথাটা মাথায় রাখতে হবে যে তিনি বিশ্বাস করতেন আদি ইসলামীয় সমাজতন্ত্রে। এই কথাটা আমাদের কাজে লাগবে। এবার শরিয়তুল্লাহ তার অনুগামীদের কোরআনের একেশ্বরবাদের বিশ্বাসী হয়ে কালমা, কালমা মানে আল্লাহের প্রতি বিশ্বাস, ঠিক, যে আমরা আল্লাহ রসুলের নামে যে আমরা বিসমিল্লাহ নামে যে আমরা পাঠ করি, তাই তো, একটা বড় 4 লাইনের মধ্যে আছে, সেইখানে আমরা এটাকে কালমা বলি। নামাজ, আল্লাহর উদ্দেশ্যে প্রার্থনা। নামাজ কি? নামাজ মানে হচ্ছে আল্লাহের উদ্দেশ্যে প্রার্থনা। রোজা, রোজা মানে হচ্ছে উপবাস করা। জাকাত, দান ধ্যান। হজ, তীর্থযাত্রা। ঠিক আছে, এগুলো সব আস্তে আস্তে একটা ধর্মাচরণের নির্দেশ দেন, মনে রাখবে। তাহলে এইখানে আমাদের যেটা সহজ করে মনে রাখবে, সেটা হচ্ছে কোরআনের একেশ্বরবাদে বিশ্বাসীরা যে নির্দেশগুলো মানেন, সেটাই কিন্তু উনি মানতে বলেছিলেন, যার মধ্যে আমাদের রোজা, কালমা আর নামাজ, ঠিক আছে, এটা ছিল হচ্ছে খুব এসেনশিয়াল। হজ আমি আগেই বলেছিলাম যে হজ তীর্থযাত্রার ক্ষেত্রে খরচা লাগে, সবাই করতে পারে না। জাকাত দেওয়া মানে, জাকাত দিতে পারে কারা? ওয়েল টু ডু মুসলিম, মানে ধনী মুসলিমরা দিতে পারে, যেটা সবার ক্ষেত্রে সম্ভব হয় না। এটা কিন্তু ওরা বিশ্বাস করত। এবার বলছে হালকা ও খলিফা খুব দরকার নেই, খালি একটাই জিনিস জানবে যে এই হাজি সৈয়দুল্লাহের মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ মহসিন, যিনি দুদু মিয়া নামে পরিচিত, এই নামটা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, ইনি কিন্তু এই আন্দোলনটাকে ওই দিকে আর রাখেননি, মানে যেরকম নির্দেশ দেওয়া হয়েছিল, উনি বিদ্রোহ প্রতিরোধটাকে নিয়ে গেছিলেন কিভাবে? একটা যুদ্ধের রাস্তায়। ফরাজি আন্দোলনের পরিচালক হয়ে বাংলাদেশে তার প্রভাবহীন অঞ্চলে ফরাজি খিলাফত নামে ফরাজি প্রশাসন গড়ে তোলেন।
কি বললাম, আমাদের বাংলাদেশ এই জায়গাটাকে মনে রাখো। এখানে উনি তুললেন ফরাজি খিলাফত নামে ফরাজি প্রশাসন গড়ে তোলেন, যার অঙ্গরূপে বাংলাদেশকে কয়েকটি অঞ্চলে বা হলকায় বিভক্ত করেন। এই সংগঠনের শীর্ষে অবস্থানকারীকে কি বলতো ওস্তাদ। ঠিক, এই সংগঠনের শীর্ষে অবস্থানকারীকে বলা হতো ওস্তাদ, আর তার শিষ্যদের সাকরেদ বলা হতো। তা লক্ষ্য করে দেখো, ওস্তাদ বা সাকরেদ এই কথাগুলো কিন্তু সত্যি কথা বলতে গেলে একটা ইসলামীয় ব্যাপার আছে, যেটা আমরা এখন চলতি কথায় আমরা বলি যে তোমার ওস্তাদ কে, তোমার গুরু কে, আর তোমার সাকরেদ কে। ঠিক আছে, বে তাহলে এই যে শিষ্য সাকরেদ, এই ব্যাপারটা আমরা পরবর্তীকালে যখন সঙ্গীত চর্চা দেখেছিলাম সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম। হলকাগুলিতে থাকতো কি অর্থ সৈন্য সংগ্রহ, জমিদার ও নীলকরদের বিরুদ্ধে কৃষকদের ঐক্যবদ্ধ করা। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। লক্ষ্য করে দেখো, এখানে ইংরেজরাও থাকলো না, ইংরেজদের সঙ্গে জুড়ে গেল কারা, আমাদের জমিদার, এবং সঙ্গে জুড়লো হচ্ছে নীলকর। দেখবে জমিদার ও নীলকরদের অন্যায় অত্যাচার প্রতিরোধ করা প্রভৃতি কাজের দায়িত্ব নিয়ে একজন করে খলিফাকে নিযুক্ত করা হতো। এক অর্থে খলিফারা ছিলেন ওস্তাদের সাহায্যকারী। কি বললাম, খলিফারা কে ছিলেন? খলিফারা ছিলেন ওস্তাদের সাহায্যকারী। শরিয়তুল্লাহ ইসলামের সামাজিক সাম্য ও পারস্পরিক আস্থা সুনিশ্চিতকরণের জন্য ইসলাম ধর্মের প্রচলিত পীর অর্থাৎ প্রভু ও মুরিদ অর্থাৎ অনুগত শিষ্য। তাহলে আমরা এটা পড়েছিলাম সুফি ধর্মে যে মুরিদ মানে শিষ্য, মনে রাখবে। এই শব্দটির পরিবর্তে ওস্তাদ বা শিক্ষক এবং সাকরেদ বা শিক্ষার্থী এই শব্দ দুটি ব্যবহারের নির্দেশ দেন। তাহলে বোঝা গেল জিনিসটা কোন দিকে গেল। তাহলে এখানে একজন গুরু এবং একজন শিষ্য এই পন্থায় কিন্তু কাজ করলো। আর লক্ষ্য করে দেখো, ব্রিটিশ শাসন ছাড়াও এরা কিন্তু দেশীয় জমিদারদের বিরুদ্ধেও কিন্তু বিদ্রোহী হয়েছিল। শরিয়তুল্লাহের মতাদর্শে আকৃষ্ট হয়ে পূর্ববঙ্গের ঢাকা, ফরিদপুর, এই প্রশ্নটা মাধ্যমিকে দিয়েছিল দেখবে, আমার মনে পড়ছি না 2020 বা 19 কোন একটা ইয়ারে দিয়েছিল। পূর্ববঙ্গের ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, নোয়াখালী, রাঘবগঞ্জ ইত্যাদি জেলায় অজস্র মুসলমান চাষি, কারিগর ও বেকার তাঁতি তার শিষ্যত্ব গ্রহণ করেন। মনে রাখবেন, শরিয়তুল্লাহের মতাদর্শে আকৃষ্ট হয়ে পূর্ববঙ্গের ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, নোয়াখালী, রাঘবগঞ্জ এই জেলাগুলোতে অজস্র মুসলিম চাষি, কারিগর ও বেকার তাঁতি তার শিষ্যত্ব গ্রহণ করেন। এবার এখানে আমার যেটা বলার আছে, যারা আসছে তারা কেউ ধনী নয়, কিন্তু একটা বেশ কি বলবো দরিদ্র শ্রেণী ওদের কি করছে, ওদের এখানে শিষ্যত্ব নিয়ে ওদের একটা সৈনিকের মতো কাজ করছে। গোড়া মৌলভী ও জমিদারদের ষড়যন্ত্রের ফলে শরিয়তুল্লাহকে নানাভাবে অপমানিত হতে হলেও তিনি ও তার অনুগামীগণ জমিদার মহাজন ও নীলকরদের শোষণের বিরোধিতা করেছিলেন। মনে থাকবে, জমিদার মহাজন ও নীলকরদের শোষণের বিরোধিতা করেছিলেন। 1837 খ্রিস্টাব্দে হাজী শরিয়তুল্লাহের মৃত্যুর পর দুদু মিয়া শফি মোহাম্মদ মহসিন আলাউদ্দিন আহমদ ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। ঠিক আছে, 1835 খ্রিস্টাব্দে হাজী শরিয়তুল্লাহের মৃত্যুর পর মারা গেলে যিনি দায়িত্বটা নিয়েছিলেন তিনি হচ্ছেন এই দুদু মিয়া। ঠিক আছে, মোহাম্মদ মহসিন আলাউদ্দিন আহমদ ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। জমিদার নীলকর ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তার স্লোগান ছিল কি, যারা জমি চাষ করেছে তারা জমি তাদেরই। ওই মনে পড়ে, জমি যার লাঙল যার জমিকার, এটা বলা হয়েছিল আমাদের কোথায় তেভাগা আন্দোলনের সময়, ঠিক সেরকমই একটা কথা বলা হয়েছিল। অথবা জমির মালিক ঈশ্বর। ঠিক কি বললাম, জমির মালিক ঈশ্বর। দুদু মিয়া এই সময় ঘোষণা করেছিল জমি আল্লাহের দান, সুতরাং জমিদারের কর ধার্য করার অধিকার নেই। বলছে জমিটা ঈশ্বর তৈরি করেছে, মানে ঈশ্বর দিয়েছেন, তাই জমিদার কখনো এই জমির হক নিতে পারেন না।
ঠিক, যেটা কিন্তু সাঁওতালরাও বলতো। সাঁওতালরা ইংরেজদের ঠিক এই কথাটাই বলেছিল। দুদু মিয়া ফরাজি আন্দোলনের সাংগঠনিক কাঠামোকে পূর্ণরূপ দেওয়ার ইতিহাসের এটি ফরাজি খিলাফত তন্ত্র নামে পরিচিত হয়েছিল। খুব ভালো করে দেখো, এখানে খিলাফত কথাটা আছে, ফরাজি খিলাফত, তার মানে কোনো আমাদের কি বলবো খলিফা নামটা করা হচ্ছে, যে খলিফার সম্মান এখানে জড়িয়ে আছে, তিনি মুসলিম ধর্মগুরু। তাহলে এবার উনি যখন দুদু মিয়া যখন এলেন, তিনি যখন মানে আন্দোলনটা শুরু করলেন, সেটা যেমন অর্গানাইজড হতে হয়েছিল ঠিক তেমনই ভাবে আবার কি করেছিল, তিনি আমাদের দলের সৈন্যদের সেভাবেই তৈরি রেখেছিলেন। প্রধান কার্যালয় কোথায় ছিল? দুদু মিয়ার বাহাদুরপুর। ঠিক, তাহলে যেটা বাংলা থেকে শুরু হলো সেটা কতদূর পর্যন্ত স্প্রেড করলো দেখো। এবার দুদু মিয়া আন্দোলন করতে করতে যখন তার জেল হয়ে গেল এবং বিরাট একটা সময় কারাবাসে কাটালো, তখন রোগগ্রস্ত অবস্থায় উনি কিন্তু মারা গেলেন। এবার সালটা নিয়েও দুরকম তর্ক আছে, কেউ বলে 1860, কেউ বলে 1862। দেখবে ঘেটে একবার উইকিপিডিয়া দুটো সালই দিচ্ছে। এবার দুদু মিয়ার মৃত্যুর পর তার দ্বিতীয় পুত্র নোয়া মিয়া, যার নাম হচ্ছে আব্দুল গফুর। ঠিক, দুদু মিয়ার মৃত্যুর পর দ্বিতীয় পুত্র নোয়া মিয়া, যার নাম ছিল আব্দুল গফুর, 1870 খ্রিস্টাব্দ থেকে ফরাজি আন্দোলনে নেতৃত্ব দেন, যে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। তাহলে দুদু মিয়ার পরে যখন নেতৃত্ব দিল তার পুত্র নোয়া মিয়া, সেটার স্প্যানটা দেখো 1905, মানে যখন আমাদের বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু উনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এবার নোয়া মিয়ার মৃত্যুর পর তার ছোট ভাই সৈয়দ আলাদিন আহমদ ফরাজি আন্দোলনকে নেতৃত্ব দিলে এই আন্দোলন সম্পূর্ণ রকমভাবে ব্যর্থ হয়। তাহলে এই যে সময়টা বললাম, যে সময়টা দুদু মিয়ার আন্দোলন, সেটাকে কিন্তু মাথায় রেখে দিতে হবে। এটা আমাদের ওই 1855 থেকে 60-এর মধ্যে একটা বড় আন্দোলন সে করেছিল। ঠিক আছে। উইলিয়াম হান্টার ফরাজি আন্দোলন সম্পর্কে বলেছিলেন, ফরাজি আন্দোলন ছিল একটি শ্রেণী সংঘর্ষ। আবার কেউ কেউ বলে যে এটা সংকীর্ণ ধর্মবোধ দ্বারা আচ্ছন্ন হয়, কোনো সুস্পষ্ট লক্ষ্যের অভাব, আঞ্চলিক সীমাবদ্ধতা ও গণসমর্থনের অভাব ছিল ফরাজি আন্দোলনের ব্যর্থতার অন্যতম কারণ। এই যে সংকীর্ণ ধর্মবোধের কথাটা এই জন্য বলছে যে যারা অন্যান্য ধর্মাবলম্বী ছিল তারা কি করে আকৃষ্ট হবে, তারা কি করে আকৃষ্ট হবে, এই ব্যাপারটা খুব পরিষ্কার ছিল না, এবং পরিষ্কার না থাকার জন্য এই ঘটনাটা ঘটে গেছিল। ঠিক আছে, মনে থাকবে। ওয়াহাবি কথার অর্থ হলো নবজাগরণ, যাকে আমরা বলি হলো রেনেসা। ঠিক আছে, মনে রাখবে। এবার এই যে বললাম ওয়াহাবি আন্দোলনের কথা, ওয়াহাবি আন্দোলনে এই ঠিক ফরাজি আন্দোলনের সূত্র ধরেই কিন্তু আমাদের আসে। ওয়াহাবি কথার অর্থ হচ্ছে নবজাগরণ বা রেনেসা, এবং ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম ছিল তারিকি মোহাম্মদিয়া। এটা পরীক্ষা দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার কোশ্চেন, দেখবে তারিকি মোহাম্মদিয়া পাবে, এবং এই তারিকি মোহাম্মদিয়ার উপরে অনেকগুলো প্রশ্ন হয়। কিরকম প্রশ্ন হয় তারিকি মোহাম্মদিয়ার ক্ষেত্রে? সেটা হচ্ছে এই তারিকি মোহাম্মদিয়া আন্দোলনের উল্লেখযোগ্য নেতাকে, যেখানে কিন্তু তিতুমিরের নামটা আসে। ঠিক আছে, যার অর্থ হচ্ছে মোহাম্মদ প্রদর্শিত একটা পথ। কি বললাম? মোহাম্মদ প্রদর্শিত পথ। এবার বলছে ওয়াহাবি কথাটি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের নাম থেকে এসেছে। তিনি 1703 খ্রিস্টাব্দে আরব দেশের আইয়ান অঞ্চলে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, কি বললাম? তাহলে ওয়াহাবি শব্দটা হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের নাম থেকে, এই নামটা মনে রাখবে। এটাও দেখো দেশটা কোথায়? আরব। এবার মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব অষ্টাদশ শতকে আরব দেশে ইসলাম ধর্মের ভিতরে এক সংস্কারবাদী আন্দোলন শুরু করেন।
এই সংস্কারটা হচ্ছে বলতে পারো একটা নিজস্ব সংস্কার উনি চেয়েছিলেন। এর ধর্ম মধ্যস্থ প্রচলিত কুসংস্কারগুলি দূর করে মোহাম্মদ প্রদর্শিত পথে ইসলাম ধর্মকে নবরূপ দান করেন। তাহলে লক্ষ্য করে দেখো যে আমাদের নবীর যে মূল বাণী ছিল সেই মূল বাণীগুলোর মেনে চলার পথই উনি বলেছেন। কারণ শরীয়তি আইনে সেটাকে মানে নবীর বাণী আছে, নবীর বাণী ছাড়া শরীয়তি আইনে যেটা বলা হয়েছিল ওরা কিছুটা নিজের নিজের মতো নিজের সুবিধে মতো ধর্মটাকে করে নিয়েছিল। সেটা কিন্তু ওয়াহাবি আন্দোলনে করা হয়নি। বিশুদ্ধ নবীর পথটাকে ধরে আমাদের চলার কথা বলা হয়েছিল। তো প্রথমেই যখন এই ব্যাপারটা চলছিল তখন একটা ধর্মমত কাজ করছিল, যে ধর্মমতটা আমাদের কি বলছে ওয়াহাবিবাদ, এইভাবেই কিন্তু একটা কাজ করছিল। এবার দেখো পরের দিকটাতে আমরা যেটা দেখলাম যে মুসলিম সন্ত শাহ ওয়ালিউল্লাহ ও তার পুত্র আজিজ ভারতীয় ওয়াহাবি আন্দোলনের সূচনা ঘটান। এটা হচ্ছে 19th সেঞ্চুরিতে, মানে 19 শতকে। তবে 1703-এর তৈরি আর 19 শতকে আসা মানে 1800+। এবার দেখো ওয়াহাবি আন্দোলনের সূচনা পর্বে এর মূল লক্ষ্য ছিল ইসলামের শুদ্ধিকরণ। ইসলামের শুদ্ধিকরণ মানে কপি বুক কোরআনের কথা বলা হয়েছিল, যেটা ধরো কোরআনে নেই বা আল হাদিসে নেই, যেটা পালন করা হচ্ছে সেটাকে শুদ্ধ করা। এবং যদি মনে হয় ওদের কোনো পথ ওদের কি বলতে পথভ্রষ্ট হচ্ছে, যে কোনো কাজ করলে সমাজের চোখে খারাপ লাগছে, সেটাকে ওরা কিন্তু সংস্কার করতে চেয়েছিল এই ওয়াহাবের মাধ্যমে। এবার ভারতবর্ষের ওয়াহাবি মতে যিনি প্রকৃত প্রতিষ্ঠাতা, এই কোশ্চেনটা দেখবে 3খানা পরীক্ষা একই বছর এসেছিল। সৈয়দ আহমেদ বেলভি। সৈয়দ আহমেদ বেলভি অ্যাকচুয়ালি এই লোকটা, সৈয়দ আহমেদ থাকতো হচ্ছে রায়বেরিলিতে। বলছে যে ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তখন কিন্তু আসবে এই নামটা, আবার দেখে রাখো, সৈয়দ আহমেদ বেলভি। এবার সৈয়দ আহমেদ বেলভি যুদ্ধ করেছিল মনে রাখবে, এবং যুদ্ধ করতে গিয়ে বালাকোটের যুদ্ধে শিখদের সঙ্গে যুদ্ধ করতে গিয়েই উনি কিন্তু নিহত হয়েছিলেন। বেশ 1783 খ্রিস্টাব্দে আমাদের তার জন্ম হয়। কোনো দরকার নেই, পবিত্র কোরআনে ফিরে যাও, এইটা ওনার স্লোগান, এটা মনে রাখবে। যেমন আমাদের দয়ানন্দ সরস্বতী বলেছিল গো ব্যাক টু দ্য ভেদাস, বেদের যুগে ফিরে যাও, ঠিক সেরকম ভাবে উনি বলেছিলেন পবিত্র কোরআনে ফিরে যাও। ওয়াহাবি আন্দোলনের অন্যান্য নেতারা হলেন বিলাত আলী, এনায়েত আলী যিনি পাটনায় করেছিলেন, কেরামাত আলী জৌনপুর, ঠিক আছে, জৈনুদ্দিন। এখানে একটাই মান মনে রাখবে, তিতুমির। বাংলা মনে রাখতে পারলে ভালো, কারা কারা নেতা ছিল যদি কোশ্চেন দেয়, যদি মনে রাখতে না পারো তাহলে একটা নাম মাথায় ঢুকিয়ে রাখো, তিতুমির। তাহলে সৈয়দ আহমেদ বেলভি যদি বালাকোটের যুদ্ধে মারা যান, তারপরে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন আমাদের এই ভদ্রলোক তিতুমির। এবার এই ওয়ালিউল্লাহর ছেলে আব্দুল আজিজের কাছে শিষ্যত্ব নিয়েছিল বেলভি, এবং বেলভি আমাদের মক্কা শরীফ এবং হজ যাত্রা করেছিল, এবং 1823 খ্রিস্টাব্দে ভারতে ফিরে বিভিন্ন অঞ্চলে ওয়াহাবি সংগঠন স্থাপন করেন। মানে সংগঠন স্থাপন করা মানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় একটা করে, আমরা যেরকম বলি না অফিস তৈরি করা, সেরকম সংগঠন উনি তৈরি করেছিলেন। পাটনার প্রধান কেন্দ্র রূপে প্রতিষ্ঠিত হয়। তাহলে পাটনা যখন প্রধান কেন্দ্র রূপে প্রতিষ্ঠিত হলো, তখন তুমি বুঝতে পারছো তাহলে ওরা উত্তরপ্রদেশে যেমন শক্তিশালী ছিল, সেখান থেকে ওরা বিহারেও শক্তিশালী হয়ে গেল। নেক্সট, এবার দেখো 1830 খ্রিস্টাব্দে সৈয়দ আহমেদ বেলভি পেশোয়ার অধিকারের পর নিজেকে খলিফা বলে ঘোষণা করেন এবং নিজ নামাঙ্কিত মুদ্রা প্রবর্তন করেন। মনে রাখবে যে সৈয়দ আহমেদ বেলভি আমাদের নিজেকে খলিফা বলেছিল, ঠিক, যেটা ওয়ালিউল্লাহ কিন্তু বলেন। আর এই যে বালাকোটের যুদ্ধ যেটা বলেছিলাম, 31-এর বালাকোটের যুদ্ধে শিখ সেনাপতি শের সিং এর সঙ্গে যুদ্ধ করতে গিয়েই উনি নিহত হন।
এবং ওনাকে কিন্তু সেই শহীদের একটা সম্মান দেওয়া হয়, যেহেতু উনি যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিলেন। ওয়াহাবি সংগঠনকে আমাদের সুসংঘবদ্ধ রূপে তৈরি করার জন্য বেলভি কি করেছিল, এনায়েত আলী, বিলায়েত আলী, ফারাত হোসেন, এদের সবাই এদের সবাইকে নিয়ে আসা, মানে ঠিক যেরকম ভাবে 4 জন খলিফা হযরত মুহাম্মদের ছিল, আবু বকর, ওমর, ওসমান, আলী, ঠিক সেভাবেই উনি এদেরকে প্রেজেন্ট করেছিলেন। হলো। এবার 63 সালে ওয়াহাবিদের বিপর্যয় ঘটলে ইংরেজরা ওয়াহাবিদের দমন করতে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রচেষ্টা চালায়। ঠিক এইবারে দেখে নাও, যেটা প্রায় 22 বছর লেগে গেল ওদেরকে দমন করা, এবং ইংরেজরা এটা দমন করেও ছিল। তারিখি মোহাম্মদিয়া, আমি এই কথাটা বলেছিলাম, মহানবী মোহাম্মদের নির্দেশিত পথ। ঠিক আছে, এটা হচ্ছে তারিখি মোহাম্মদিয়ার অর্থ। উত্তরপ্রদেশে বা যুক্তপ্রদেশে এটা সবচেয়ে বেশি কাজ করেছিল। রায়বেরেলি সৈয়দ আহমেদ বেলভি ভারতের তারিখি মোহাম্মদিয়া আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন, যেটা কিন্তু আমাদের রিপিটেডলি আরেকবার বলা হলো। এইবার এই পথ ধরে যিনি এলেন, ঠিক আছে, এই পথ ধরে যিনি এসেছিলেন তিনি হচ্ছেন আমাদের তিতুমির। তাহলে অমুসলিমদের বিরুদ্ধে জেহাদ বা ধর্মযুদ্ধ ঘোষণা করতে হবে, এই কথা যখন বেলভি বলল, যেটা অন্যান্য ধর্মে খুব আঘাত দিল, সেই সংকীর্ণ ধর্মাবলম্বী হয়ে গেল। এটা তো হতে পারে না। আমি খ্রিস্টান, তার মানে একজন হিন্দু খারাপ, এমন কোনো ব্যাপার না। বা আমি মুসলিম, তার মানে খ্রিস্টান খারাপ, এমনও হতে পারে না। যাই হোক, ব্রিটিশ শাসিত ভারত হলো দারুল হার্ব, শত্রুর দেশ। তাহলে দারুল হার্ব কথাটাকে যখন বেলভি ব্যবহার করেছিল, সেটাকে শত্রুর দেশ বলেছিল এই জন্য, যেহেতু ইংরেজরা ভারতকে কি করে আছে, দখল করে আছে। তা ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ ইসলাম সম্মত কাজ। কি বললাম, ব্রিটিশদের বিরুদ্ধে যে জেহাদটা আছে সেটা ইসলাম সম্মত কাজ। বেলভির সমসাময়িক বাংলার 24 পরগনা জেলার বারাসাত অঞ্চলে তিতুমির তার আন্দোলনের নামকরণ করেন তারিকি মোহাম্মদিয়া। তো যে তারিকি মোহাম্মদিয়া ভারতে এনেছিলেন আমাদের সৈয়দ আহমেদ বেলভি, সেটাকেই আবার তিতুমির এই নামটা দিলেন। তিতুমির সম্পর্কে তোমাদের জানতে হবে, বিহারীলাল সরকার তিতুমিরের জীবনীকার, এটা নিশ্চয়ই তোমরা জানো বা শুনেছো আগে। এবারে তিতুমির যখন লড়াইটা করেছিল, যত না ইংরেজ ছিল, তার চেয়ে দেশীয় জমিদারদের দায়িত্ব ছিল অনেক বেশি। কৃষ্ণদেব রায়ের বিরুদ্ধে উনি কিন্তু বিদ্রোহ করেছিলেন, এবং বিদ্রোহ করার সময় নিজে কি করেছিলেন, এই যে বললাম ওয়াহাবি আন্দোলন, মানে হচ্ছে ওই সংস্কারের দ্বারা প্রভাবিত হয়ে নিজেই একটা বড় সৈন্যদল গঠন করে আমাদের কি করলেন, একটা প্রতিরোধ শুরু করলেন। এই প্রতিরোধ করার সময় তার নিজস্ব একটা ওয়াজির ছিল, একজন কাজী ছিল, বিচারপতি ছিল, সবাইকে নিয়ে একটা দল তৈরি করেন। এবং বাদুরিয়া, ঠিক আছে, বাদুরিয়ার কাছে, সেই সময় এটাকে বারাসাত বলা হতো, সেই বারাসাতের কাছে কি করা হয়েছিল, ওদের নিয়ে আমাদের একটা সংগঠন তৈরি করেছিলেন তিনি। যে সংগঠনটার নাম ছিল, আমরা বলতাম, মানে একটা কেল্লা তৈরি করেন সংগঠন, মানে সংগঠনটা একটা কেল্লার মধ্যে তৈরি করেন, যেটাকে আমরা বলি বাঁশের কেল্লা। মনে থাকবে, আমরা তাকে বলি বাঁশের কেল্লা। এই বাঁশের কেল্লা তৈরি করে তুমি যে যুদ্ধ করেছিলেন আমাদের ঐতিহাসিক গৌতম ভদ্র, এটাকে বলেছিল নারকেল বেরিয়া জং। মনে থাকবে, বেশ, দেখে নাও। তারপরে মোহাম্মদ নির্দেশিত পথকে তিনি বেশিরভাগ ক্ষেত্রে জমিদার, নীলকর ও তাদের মদতদাতা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কাজে লাগান। তবে তারিকি মোহাম্মদই, আমার বললাম, সে ধর্মীয় সংকীর্ণতা দোষে দুষ্ট ছিল, এবং পরবর্তীকালে জমিদার ও ব্রিটিশ বিরোধী রাজনৈতিক রূপ যখন পরিগ্রহ করলো, সেটা একটা শোষণের পরে, তখন তার দেখা যায় তোমার বেশ কিছু লোক, মানে বেশ কিছু মুসলিম লোক তার দলে নাম লিখিয়েছিল। মীর নিসার আলী খান ওনার প্রকৃত নাম, বিহারীলাল সরকার দেওয়া আছে। সৈয়দ আহমেদের কাছে, সৈয়দ আহমেদ বেলভির কাছে শিক্ষা নেন।
এবং দেখো কৃষ্ণদেব রায় এগেনস্টে লড়েছিলেন, আমি বললাম পুরা গ্রামের জমিদার। ঠিক আছে, এখানে কি করা হয়েছিল, ওহাবিদের দাড়ির ওপরে 2.5 টাকা হারে জরিমানা ধার্য করা হতো। যে যুগের কথা বলা হচ্ছে, 2.5 টাকা মানে প্রায় 2,500 টাকার চেয়েও বেশি। ঠিক আছে, এবং কৃষ্ণদেব রায়ের বাড়ি আক্রমণ করেন এবং জ্বালিয়ে দেন। কিন্তু গোবরডাঙ্গা ও টাকির জমিদারদের কাছে খাজনা দাবি করেন। লাউহাটির জমিদারের সঙ্গে তিতুর সংঘর্ষে জমিদার দেবনাথ রায় নিহত হন। বুঝতে পারছো, এখানে একটা জমিদারের আর্মি কখনো এত বড় হতে পারে না। এটা তিতুর ছিল, তাতে মারা গেল কে, দেবনাথ রায়। তিতু বারাসাত থেকে বসিরহাট, ঠিক আছে, এই এলাকায় নিজেকে বাদশাহ বলেছিল এবং মোল্লাহাটির নীলকর সাহেব ডেভিড তিতুর বাহিনীকে আক্রমণ করে পরাস্ত করেন। এই হলো তিতুর পরাজয়। এবং নারকেল বেড়ে যে জং হয়েছিল, বাঁশের কেল্লা যেটা হয়েছিল, সে বাঁশের কেল্লা উড়িয়ে দেওয়া হয় 1831 সালে। বাহাদুরপুর থানার 10 কিলোমিটার দূরে নারকেলবেড়িয়া গ্রামে ভরতপুরের জাতদের অনুকরণে একটা বাঁশের কেল্লা নির্মাণ করেন এবং সেটা উড়িয়ে দেন যিনি, সেই ভদ্রলোক কিন্তু আমাদের যার নির্দেশে করেছিল তিনি হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং। বারাসাতের ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার, ঠিক আছে, আলেকজান্ডারকে 20 জন সিপাহী ও স্থানীয় নীলকুঠি ও জমিদারের বরকন্দাজ সহ তিতুর বিরুদ্ধে আক্রমণের নির্দেশ দিলে পাল্টা আক্রমণে ম্যাজিস্ট্রেটের বাহিনী ছত্রভঙ্গ হয়। ম্যাজিস্ট্রেট পর্যন্ত তিতুর বাহিনীকে আক্রমণ করার জন্য তোমার 20 জন সিপাহী পাঠিয়েছিল, কিন্তু কিচ্ছু প্রতিরোধ হয়নি। ম্যাজিস্ট্রেটের বাহিনী পুরোপুরি ছত্রভঙ্গ হয়ে গেছে। এডওয়ার্ড স্মিথ নদিয়ার যে ম্যাজিস্ট্রেট ছিল, তিতুমিরকে দমন করতে ব্যর্থ হন। বিদ্রোহ যখন চরম জায়গায় চলে গেল, ঠিক যার নামটা বললাম, লর্ড উইলিয়াম বেন্টিং তিতুমিরকে দমনের জন্য কর্নেল স্টুয়ার্টকে পাঠালেন। তার 10th ব্যাটালিয়ান মানে 10ম বাহিনী তার সঙ্গে সঙ্গে গেল এবং এই কামানের গোলার আঘাতে কি হয় আমরা দেখতে পাই, তিতুমিরের বাঁশের কেল্লা ধ্বংস হয়ে যায়। তাই তো, গোলার আঘাতে কেল্লাটি ভেঙে দেয়। এবার যেটা হয়, তিতুর যে ওয়াজির ছিল তাকেও গ্রেপ্তার করা হয়। বলছে 60 জন টোটাল মারা গেছিল এবং 300 জন বন্দী হয়েছিল। এবং গোলাম মাসুম যে ওয়াজিরের কাজ করত তাকেও কিন্তু তার প্রাণদণ্ড হয়। এটাকে আমরা এক কথায় বলি বারাসাত বিদ্রোহ হলো। এবার এইখানে অনেকগুলো মত আছে। এই নারকেল বেড়ের জং কথাটা বলেছিল গৌতম ভদ্র, ঐতিহাসিক গৌতম ভদ্র বলেছিলেন। এবার এই যে কথাটা বললাম, তিতুমিরের সংগ্রাম ছিল জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে, এটা বিনয় ভূষণ চৌধুরী বলেছিল। এবার আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, পাইক বিদ্রোহ। ঠিক, আমি বলেছিলাম যে এই বিদ্রোহটা 3টে বিদ্রোহ একসঙ্গে, পাইক, চুয়ার আর পলিগারকে একসঙ্গে রাখবে, তাই তো? অলরেডি বোধহয় আমি পলিগার বিদ্রোহ বলে দিয়েছি। এবার এখানে পড়ে রইল পাইক আর চুয়ার। তাহলে এরা হচ্ছে কারা, এরা কোথায় বসবাস করত, এদের নেচার কি ছিল? তাহলে পাইক বরকন্দাজ এই কথাটা আমরা যেমন বলি, তাহলে বুঝতে পারছি যে কারো আন্ডারে একটা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত পাইক। আর চুয়াররাই বা কারা, বা চুয়ার বিদ্রোহটা এতটা জনপ্রিয় হয়েছিল কেন, এবং এই বিদ্রোহের এক নেতার নামে বা নেত্রীর নামে একটা ট্রেনই আছে, রানী শিরোমণি এক্সপ্রেস, তাই না? যারা মেদিনীপুরের বাসিন্দা তারা ভালো জানবে। পাইক বিদ্রোহের একটা নাম ছিল খুর্দা বিদ্রোহ। পাইকরা আসলে ছিল জমিদারদের অস্ত্রবাহ ও শান্তিরক্ষক। ঠিক বললাম না, মানে যা কিছু করতো ওই সেনাবাহিনীর মতো ছিল। এদের প্রধান কাজ ছিল বিদ্রোহীদের হাত থেকে জমিদারদের সুরক্ষিত রাখা। ধরো কৃষকরা প্রজা বিদ্রোহ করেছে, তখন জমিদারকে বাঁচানোর জন্য আসবে কারা, এই পাইকরা। ব্রিটিশদের ভূমি রাজস্ব নীতি, ব্রিটিশ সরকার কর্তৃক জমিদারি বাজেয়াপ্তকরণ, জায়গির বাজেয়াপ্তকরণ ছিল পাইক বিদ্রোহের অন্যতম কারণ। মনে থাকবে, ব্রিটিশদের ভূমি রাজস্ব নীতি, ব্রিটিশ সরকার কর্তৃক জমিদারি বাজেয়াপ্তকরণ। এই জমিদারি বাজেয়াপ্তকরণটা
একটা বড় ফ্যাক্টর হয়ে গেছিল। তাহলে তথাকথিত পাইকরা যেহেতু জমিদারের সঙ্গে যুক্ত ছিল, জমিদারের খুব বফাদার ছিল, অনুগত ছিল, তাহলে জমিদারের ক্ষতি মানে তাদেরও ক্ষতি, এবং সেই ক্ষতিটার হাত থেকে বাঁচবার জন্যই কিন্তু ওরা যুদ্ধটা করেছিল বা বিদ্রোহটা করেছিল। এবার দেখো পরের পয়েন্টে, 1817 খ্রিস্টাব্দে ক্ষুরদারাজের কর্মচ্যুত সেনাপতি বিদ্যাধর মহাপাত্রের নেতৃত্বে পাইকরা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে। কারণ ব্রিটিশদের এমন কিছু জমির ওপর নীতি হয়েছিল যাতে কর্মচ্যুত হয়ে গেছিল কারা, এই বিদ্যাধর মহাপাত্রের মতো লোকেরা। বক্সি জগবন্ধু বলা হয়। ব্রিটিশরা এক বিশাল সেনাবাহিনীর সাহায্যে এই বিদ্রোহ দমন করে। জমিদার, মহাজন ও ব্রিটিশ শাসনকালে যে সকল উপজাতি বিদ্রোহী হয়ে ওঠে তারা হলো কোল, কলি, কুকি, কাছারি, তিপ্রা, লুসাই, খাসি, গারো, কোয়া, চাকমা এবং চুয়ার। এবার এখানে এত কিছু বলার মধ্যে থেকে কোল নিলাম না, কলি নিলাম না, আমরা কেবলমাত্র নিলাম চুয়ার বিদ্রোহ। তাহলে যেটা আমরা দেখলাম পাইক বিদ্রোহ থেকে এর সূত্রপাত হলো, ঠিক আছে, এবং যখন জমিদার, মহাজন এবং ব্রিটিশরা একই সঙ্গে রয়েছে ঠিক সেই সময় আবার যে বিদ্রোহ, সেই বিদ্রোহটা হচ্ছে চুয়ার বিদ্রোহ। এবার চুয়ার বিদ্রোহে আসছি আমরা। চুয়ার বিদ্রোহ আলোচনা করবার সময় জানতে হবে যে চুয়ার কথাটা কোথা থেকে এসছে। বাংলায় একটা শব্দ আছে চুয়ার বা চোয়ার, যার মানে ঘৃণ্য, ঠিক আছে, দুর্বৃত্ত, এরকম ধরনের কিছু লোক, দুষ্কৃতী, তাদেরকে আমরা এই চুয়ার বা চোয়ার বলে সম্বোধন করি। তবে এখানে শব্দটা ব্যবহৃত হয় একটা স্থানীয় ভাষা হিসেবে বাঁকুড়া, মেদিনীপুর এবং মানভূমের ভূমিজ আদিবাসীদেরকেই কেন্দ্র করে। এবার বলছে যে বাঁকুড়া, মেদিনীপুর আর মানভূমে, বাঁকুড়া, মেদিনীপুর আর মানভূমে যারা রয়েছে মানে আদিবাসী রয়েছে, এই আদিবাসীগুলোকেই সেখানে মেনশন করা হতো চুয়ার বলে। ঠিক, প্রকৃতপক্ষে চুয়াররা ছিল মেদিনীপুর জেলার অন্তর্গত এবং উত্তর পশ্চিম দিকে জঙ্গলমহল নামক বনাঞ্চলের অধিবাসী। কি বললাম জায়গাটার নাম? জঙ্গলমহল। ঠিক, কোম্পানি আমলে চুয়ার বিদ্রোহী ছিল প্রথম আদিবাসী বিদ্রোহ। ঠিক আছে, কোম্পানি আমলে চুয়ার বিদ্রোহটা ছিল একটা প্রথম আদিবাসী বিদ্রোহ। কেন চুয়ার বিদ্রোহটাকে প্রথম আদিবাসী বিদ্রোহ বলছি কেন? তার কারণ এটার সূত্র ধরে আমি আগের স্লাইডেই বলেছিলাম যে কোল, কলি, খাসি, ঠিক আছে, এরা বিদ্রোহ করেছিল, মানে পথিকৃৎ এরা। এবার দেখে নাও তারপরে, তাহলে একটা চুয়ারা আমরা এখানে পরিষ্কার দেখে নিলাম তারা একটা আদিবাসী, এবং এরা একটা সময় কি করত, পাইকদের হয়ে কাজ করত এবং তার বিনিময়ে চুয়ারা জমি ভোগ করত, তা পাইকান জমি নামে পরিচিত। যখন পাইকদের আন্ডারে কাজ করলো, পাইকদের জমি পেল এবং পাইকদের জমিটাকে ওরা চাষ করতে শুরু করলো, তখন এই জমিটা ওদের কাছে কি হয়ে গেল, পাইকান জমি। সেই লোকগুলো আমাদের ব্রিটিশ শাসিত যে ঔপনিবেশিক আইন চালু হলো, তারা পাইকান জমি হারিয়ে দুর্দশাগ্রস্ত হয়ে পড়লো। দুর্দশাগ্রস্ত হয়ে পড়া মানে এখানে আমি বলতে চাইছি যে ওদের আর তখন সহায় সম্বলহীন হয়ে ওরা বলল, কিছু করার থাকলো না। ঠিক আছে, এবার 1768 খ্রিস্টাব্দে ধলভূমের রাজা জগন্নাথ সিংয়ের নেতৃত্বে চুয়ারদের নিয়ে খাজনা বন্ধ আন্দোলনের মধ্যে দিয়ে চুয়ার বিদ্রোহ শুরু হলো। ঠিক, 1768 খ্রিস্টাব্দে কোথায় বললাম, ধলভূমের রাজা জগন্নাথ সিংয়ের নেতৃত্বে চুয়ারদের নিয়ে খাজনা বন্ধ আন্দোলনের মধ্যে দিয়ে চুয়ার বিদ্রোহ শুরু হলো। তাহলে একজন নেতৃত্ব এখানে কিন্তু দিচ্ছে যে জগন্নাথ সিং কি বলল, যে চুয়াররা খাজনা দিতে পারবে না, চুয়ারদের খাজনা থেকে অব্যাহতি দিতে হবে, এবং সেই জন্য ওরা খাজনা বন্ধ করবার জন্য আন্দোলন করলো। ক্যাপ্টেন মর্গানের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী এই বিদ্রোহ দমন করতে গিয়ে ব্যর্থ হয়। ক্যাপ্টেন মর্গান পুরোপুরি এই বিদ্রোহ দমন করতে গিয়ে ব্যর্থ হলেন। প্রতিরোধ করার চেষ্টা করেছিল কিন্তু কোনো কাজ হয়নি। 1771 সালে ধাতকার হেমগঞ্জের নেতৃত্বে
চুয়ারা পুনরায় বিদ্রোহী হয়ে ওঠে। শ্যামগঞ্জন হচ্ছে একটা লোক, কোথাকার লোক, ধাপকার লোক, তার নেতৃত্বে আবার বিদ্রোহী হয়ে উঠছে 1771। তাহলে 3 বছরের একটা ব্যবধান, এটা 68-তে, এটা 71-এ। প্রথম পর্বে যে চুয়ার বিদ্রোহটা হলো 1768 থেকে 90, সেখানে সমকালীন মেদিনীপুরের রেসিডেন্ট গ্রাহাম সাহেবের নির্দেশ অনুসারে লেফটেন্যান্ট ফার্গুসন এই বিদ্রোহটাকে দমন করে। তাহলে কে করলো? লেফটেন্যান্ট ফার্গুসন। কার নির্দেশে করলো? গ্রাহামের। তাহলে 68 থেকে 90 এই পর্বে শেষ হলো, আবার সেকেন্ড পর্ব শুরু হলো 1798 থেকে 99। চুয়ার বিদ্রোহ মেদিনীপুরের রায়পুর পরগনায় ব্যাপক আকার ধারণ করলো। কোথায় জায়গাটা বললাম? রায়পুর। ঠিক আছে। এই আন্দোলনের প্রধান নেতা ছিলেন রায়পুরের জমিদার দুর্জন সিংহ। কি বললাম? রায়পুরের জমিদার দুর্জন সিংহ। প্রায় 1500 চুয়ার তার নেতৃত্বে বিদ্রোহ যোগ দেয় এবং 30টি গ্রাম দখল করে। 1500 চুয়ার, বুঝতে পারছো? তারা পুরো এই বিদ্রোহে যোগ দিল এবং 30খানা গ্রাম তারা দখল করে নিল। তাহলে ওদের পাওয়ার কতখানি চলে এলো দেখো। তাহলে শ্যামনগঞ্জ যে ধাপকার ছিল, সে যে কাজটা আমাদের করেছিল 68 থেকে 90, মানে 71 সালে করেছিল, সেকেন্ড পর্বেও কিন্তু ওরা আবার কি করলো? দুর্জন সিংহের নেতৃত্বে কাজটা শুরু করলো আরো জোরালোভাবে। এবং এই সময় যিনি নেত্রী হয়ে এলেন, যার কথা একটু আগে আমি বলেছিলাম, রানী শিরোমণি, এবং রানী শিরোমণিকে বলা হয়েছিল মেদিনীপুরের রানী লক্ষ্মীবাই, তাই তো? মেদিনীপুরের রানী লক্ষ্মীবাই বলা হয় শিরোমণিকে। 1805 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার 18 নম্বর রেগুলেশন জারি করে, ঠিক আছে, এই উপদ্রুত অঞ্চলগুলোকে নিয়ে জঙ্গলমহল জেলা গঠন করেন। ঠিক আছে। উপদ্রুত মানে হচ্ছে যেটা উপদ্রব অঞ্চল বা উপদ্রব প্রবণ। উপদ্রব প্রবণ অঞ্চলগুলোকে নিয়ে তৈরি করলো জঙ্গলমহল। তাহলে জঙ্গলমহলের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত কারা? আমাদের এই চুয়ার বিদ্রোহ নেতারা। এর সদর দপ্তর হলো সেই বাঁকুড়া। মনে পড়ছে বাঁকুড়ার কথা দিয়ে বলেছিলাম, যেটা মেদিনীপুর থেকে বাঁকুড়া পর্যন্ত বিস্তৃত ছিল, ঢলভূম ছিল এর মধ্যে। এই বাঁকুড়াটা হচ্ছে হেডকোয়ার্টার বা সদর দপ্তর হলো। এই জেলার মানে প্রথম ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন, তার নাম হচ্ছে হেনরি প্রাচী। ঠিক, মনে থাকবে এটা। এবার আমরা চলে আসব এই বিদ্রোহের শেষ পর্বটায়, যার নাম হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। কেন সাঁওতালরা বিদ্রোহ করেছিল, তাই তো? সাঁওতাল বিদ্রোহকে আমরা একটা বিশেষ নামে চিনি, খেরোয়াড়ি হুল, তাই তো? এটা একটা খেরোয়াড়ি হুল বিদ্রোহ। কি হয়েছিল? সহজ সরল, এই সাঁওতালরা যে কাজটা করত সেটা চাষির কাজ করত। ওরা চাষ করত। ওরা যে অঞ্চলটা থাকতো, এখানে প্রচুর পরিমাণ শাল গাছ ছিল, ঠিক, এবং জমি ছিল। ওরা লেখাপড়া জানতো না বা হিসেব সম্পর্কে ওদের একটা আদিম ধারণা ছিল। এবার ওরা যখন দেখলো যে বাইরে থেকে সাউকার বা মহাজনরা যারা আসতো, ঠিক আছে, ওদের দিকু বলা হতো, আউটসাইডার, ওরা এসে ওদের সব কিছুতেই ঠকাতো। ধরো চাল কিনছে, ধরো আমাদের কাঠ কিনছে, এগুলো কি করতো? যখন ওরা কিনছে তখন প্রচুর প্রচুর পরিমাণে আমাদের জিনিসপত্রের ওজনের কারচুপি করতো। দেখা গেল সে বলছে, আমি তোমাদের কাছ থেকে চাল চাই 2 কিলো। সে এবার কি করেছে? 5 কিলোর একটা বাটখারা বসিয়ে রেখেছে, লিখে রেখে দিয়েছে 2 কিলো। এবার অনেকটা পরিমাণ চাল দেওয়ার পরে কি হলো? 5 কিলো হলো। তাহলে 2 কিলোর দাম দিয়ে আরো 3 কিলো লাভ করে চলে গেল। আবার দেখা যাচ্ছে দুটো বাটখারা ওরা একসঙ্গে ইউজ করতো। একটা বাটখারার নাম ছিল কেনারাম, আর একটা বাটখারার নাম ছিল বেচারাম। কেনার সময় একরকম বাটখারা, আর বেচার সময় আরেক রকম বাটখারা। এবার ধরো দেখা যাচ্ছে আমি বিক্রি করছি, তোমাকে আমি 5 কিলো কাঠ দিলাম, ঠিক আছে? তখন আমি কি করছি?
তখন আমি 1 কিলো কাঠের গায়ে 5 কিলো লিখে রেখে দিয়েছি, তাহলে 1 কিলোর পরিমাণ বসিয়ে দিয়েছি, ওই কাঠটা বিক্রি করে আমি 4 কিলো কাঠ লাভ করছি। এরকম অত্যাচারটা ওদের ওপর চলছিল। এবং একই সঙ্গে এটা মনে রাখবে, ওদের একটা অধিকার চলে এসেছিল। এই অধিকারটা কি? যে আমাদের আমাদের এইভাবে ঠকলে চলবে না, মহাজন আমাদের ঠকাচ্ছে। এবং এরকমই একজন মহাজনকে যখন ওরা খালের মধ্যে ফেলে দিল, ঠিক সেই সময় কি হলো, আগুন জ্বলে উঠল। যখন এই বিদ্রোহের আগুনটা জ্বলে উঠছে, তখন ভাগনাডিহির মাঠে ওরা শপথ নিল যে সাঁওতালরা, সত্যি কথা বলতে গেলে আমাদের রাজমহল পর্বত, তাই তো, হাজারিবাগ জেলা থেকে যে রাজমহল পর্বত পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে ছিল, তাই তো, ওই অঞ্চলকে ওরা একটা নাম দিয়েছিল। এবং ওরা যখন দেখলো যে সাঁওতাল রমণীদের উপরে অত্যাচার করছে ইংরেজরা, 2 নম্বর ওরা দেখলো যে ওদের মানে কি বলবো নিয়ম নীতিতে আঘাত হানছে এবং ওদের ধর্মান্তরিত করে দিচ্ছে, সেইটাও কিন্তু একটা মস্ত বড় কারণ ছিল। তাহলে খেরোয়ারি হুল বা বিদ্রোহ যখন হলো, তখন ওরা শালগাছকে ঘিরা রাখলো। শালগাছকে ঘিরা রাখা মানে শালগাছকে ওরা সাক্ষী রাখলো, সাক্ষী রেখে ওরা কি করলো, বিদ্রোহ করলো। এবং এই বিদ্রোহ যখন হলো আমরা তখন যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমাদের সাঁওতাল বিদ্রোহটা স্প্রেড করলো। সাঁওতাল বিদ্রোহের সময় মনে রাখবে তোমরা, 1855 থেকে 56 যে প্রথম পর্বটা হয়েছিল, প্রথম দিকের নেতা ছিল কে? প্রথম দিকের এই নেতা ছিলেন আমাদের এই 2 বিখ্যাত ব্যক্তি। একজন হচ্ছে আমাদের সিধু কানু, পরের দিকে চাঁদ ভৈরব, তারও পরের দিকে আমাদের এসেছিল কালো প্রামাণিক এবং দমন মাঝি। ঠিক আছে, সাঁওতাল যখন প্রতিরোধ গড়ে তুললো এবং প্রতিরোধ গড়ে তুলে দীর্ঘ সময় ধরে আন্দোলন করলো, তখন আমরা দেখতে পেলাম একটা মস্ত বড় ব্যাপার। সেটা হচ্ছে ব্রিটিশরা বাধ্য হলো একটা পৃথক ওদের অঞ্চল যেখানে থাকতে দিল, যার নাম হলো সাঁওতাল পরগনা। তারা প্রচুর সংখ্যক সাঁওতালকে হত্যা করেছিল, ফাঁসি দিয়েছিল। এরপরে প্রতিরোধ করতে করতেও কি বলবো, দৃঢ়চেতাভাবে যে লড়াই চালিয়েছিল, সেই ভয়ে ব্রিটিশরা সাঁওতালদের জন্য একটা পৃথক স্থান, আমাদের কি বললাম, সাঁওতাল পরগনা চালু করেছিল। চলো, সাঁওতালরা ছিল কঠোর পরিশ্রমী, শান্তিপ্রিয়, সরল প্রকৃতির কৃষিজীবী আদিবাসী সম্প্রদায়। 1855 থেকে 56 খ্রিস্টাব্দে এই জনজাতি ব্রিটিশ বিরোধী যে অভ্যুত্থান ঘটায়, সাঁওতালি পরিভাষায় তার নাম খেরোয়ারি হুল বা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। সাঁওতালরা থাকতো কোথায়? কটক, মানভূম, বাঁকুড়া, ধলভূম, বীরভূম, মেদিনীপুর জেলায় থাকতো ওরা, তাই তো। সাঁওতালরা প্রথম বিদ্রোহ ঘোষণা করে অষ্টাদশ শতকের শেষ দিকে। কি বললাম? সাঁওতালরা প্রথম বিদ্রোহটা ঘোষণা করেছিল অষ্টাদশ শতকের শেষ দিকে। যদিও প্রথম পর্বে এই বিদ্রোহটা ব্যর্থ হয়েছিল। এই পর্যায়ের নেতা ছিলেন তিলকা মুর্মু এবং তিলকা মুর্মুর ফাঁসি হয়। তাহলে 1791 সালে শুরু হয়েছিল। সাঁওতাল বিদ্রোহের চূড়ান্ত লক্ষ্য ছিল খেরোয়ার বা স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠা। আর যেটা ওরা পেয়েছিল দামিনী কোহ। দামিনী কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ। দামিনী কোহ। লর্ড কর্নওয়ালিসের আমলে চিরস্থায়ী বন্দোবস্তের নীতি প্রবর্তিত হলে জমিদার ও কোম্পানির কর্মচারীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সাঁওতালরা তাদের পূর্বের বাসস্থান ত্যাগ করে রাজমহলের পার্বত্য অঞ্চল ও মুর্শিদাবাদের একাংশ সহ সমগ্র অঞ্চলটিকে বনভূমি পরিষ্কার করে সেখানে পাথুরে জমিতে বসবাস ও কৃষিকার্য শুরু করে। তাহলে কোথায় বলা হলো বুঝতে পারলে? এটা সেটা হচ্ছে আমাদের রাজমহলের পর্বত। তাহলে এই যে বললাম, হাজারিবাগ থেকে রাজমহল পর্বতের যে বিস্তীর্ণ অঞ্চলটা, তার নামই কিন্তু হয়েছিল দামিনী গুহ। তরাই অঞ্চলের নাম দেওয়া হয় দামিনী গুহ,
জন পেট্রিয়ট, ক্যাপ্টেন ট্যানার এখানে কি করেছিল, সীমান্তটা নির্দিষ্ট করেছিল। প্রচুর প্রচুর বড় জায়গা, এত মনে রাখতে হবে না, খালি মনে রাখবে 1851 খ্রিস্টাব্দে 1437টা গ্রাম তৈরি হয়েছিল আমাদের এখানে, এবং 82,715 জন এখানকার লোক ছিল। এটা না বললেও হয়, কোনো অসুবিধা নেই। দামিনী কোর্টও দরকার ছিল। সাঁওতালরা বহিরাগত মহাজন, নীলকর ও ইংরেজদের দিকু বলে অভিহিত করত। মনে রাখবে, ওই মহাজন আর ইংরেজ ওরাই ছিল বহিরাগত, ওরাই হচ্ছে দিকু, সঙ্গে নীলকর তো ছিলই। সাঁওতাল বিদ্রোহের একটা বড় কারণ ছিল বন্ড প্রথা। এবার বন্ড প্রথার দুরকম সিস্টেম, কামিয়াতি আর হারোয়াই। কামিয়াতিটা কি, যতদিন না ঋণ গ্রহীতা তার ঋণ শোধ করতে পারবেন ততদিন তাকে মহাজনের জমিতে বেগার খাটতে হবে, কামিয়াতি। আর হারোয়াইটা কি, ঋণ পরিশোধে ব্যর্থ সাঁওতালদের মহাজনের জমিতে বিনা পরিশ্রমিকে লাঙল দিতে হতো। এর ওপরে ঋণ গ্রহণকারী সাঁওতাল 33% সুদ সহ ঋণ পরিশোধে বাধ্য থাকতেন। ঠিক আছে। সাঁওতাল বিদ্রোহের অপর একটি কারণ ছিল ব্যবসায়ীদের কারচুপি। অসাধু ব্যবসায়ীরা সাঁওতালদের সরলতা ও অশিক্ষার সুযোগ নিয়ে তাদেরকে ঠকাতো। এই যে বললাম, কম ওজনের দ্রব্য বিক্রি করতো, কাছ থেকে কোনো শস্য কেনার সময় ভারী ওজনের কেনারাম বা বড়া বাউ বাটখারা ব্যবহার করে বেশি পরিমাণ দ্রব্য ক্রয় করে তাদের ঠকাতো। ঠিক আছে, কেনারাম। আর একটা ছিল কি, বেচারাম। বেচারাম হচ্ছে ছোট বাউল। বেশ, 1850-এর 30শে জুন বার্মাডিহির মাঠে 10,000 সাঁওতাল সিধু কানুর নেতৃত্বে সমবেত হয়ে স্বাধীন সাঁওতাল পরগনার প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। সাঁওতালদের উপর কর আরোপিত হলে অর্থের অভাবে মহাজনদের কাছ থেকে তারা 50 থেকে 500% পর্যন্ত 50 থেকে 500% পর্যন্ত সুদের হারে টাকা ঋণ করত। 1855 সালের 7ই জুলাই সিধু কানুর নির্দেশে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করা হয়। কত বললাম? 55। তাদের হাতে কুখ্যাত মহাজন কেনারাম ভগত ও দিঘি থানার অত্যাচারী দারোগা মহেশলাল দত্ত নিহত হয়। এখানে এই কেনারাম ভগতের নামটা মনে রাখতে পারো, ওকে মারা কেন্দ্র করে কিন্তু ঝামেলাটা বড় আকার ধারণ করেছিল। 1855 সালে পীরপাইতির কাছে মেজর বারোজ নামক জনৈক ইংরেজ সেনাপতি সাঁওতালদের হাতে পরাজিত হন। এই কোশ্চেনটা 1999-এ দিয়েছিল WBCS এর পরীক্ষায়, যে জেনারেল বারোজ কাদের হাতে পরাজিত হয়েছিল। উত্তর হবে আমাদের ইংরেজ সেনাপতি কাছে পরাজিত হয় 1855 সালের 16 জুলাই। সাঁওতাল বিদ্রোহ বা হুলের প্রতীক গিরা ছিল শালগাছ। ঠিক, সাঁওতাল বিদ্রোহ বা হুলের প্রতীক ছিল শালগাছ। পবিত্র শালগাছের ডালকে গিরা করে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে ওরা ভারনাডিহির মাঠে চলে যায়। তাহলে কোন গাছটা গিরা রেখেছিল? শাল গাছকে। সাঁওতাল বিদ্রোহের সময় বাংলার ছোট লাট ছিলেন ফ্রেডরিক হ্যালিডে। কি নাম বললাম? ফ্রেডরিক হ্যালিডে। তার মতে এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের অবসান। ঠিক আছে, তার ব্রিটিশ শাসনের অবসান করার জন্য তারা উঠে পড়ে লাগে, এবং আলটিমেটলি সেটা ওরা পারেনি ঠিকই, কিন্তু ওরা একটা কি বলবো, আমাদের ছেড়ে গেছিল একটা বড় কাজ, তাই তো, যেটা পরবর্তীকালে আবার 1899 সালেও সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, তাহলে কালো প্রামাণিক, দমন মাঝি, আমাদের সিধু কানু, এরা সবাই হচ্ছে সাঁওতাল বিদ্রোহের নেতা। এটা মাথায় রাখবে। প্রশ্ন করতে পারে এদের মধ্যে কে এই বিদ্রোহের নেতা ছিল না। ওই 6 থেকে 7 জনের নাম দিয়ে আমি বলে দিলাম, ওই কোটা নাম খালি মনে রাখবে।
বেশ, দামিনী কোহ কোন অঞ্চল ওটা একবারই বলতে পারবে আমাদের চাই। তাহলে তোমাদের আজকে এই পর্বে বিদ্রোহ আমি শেষ করলাম। বিদ্রোহের পরে আমাদের সামনে নেক্সট ক্লাসে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহ। নেক্সট ক্লাস তোমরা অবশ্যই করবে মহাবিদ্রোহ কেন হয়েছিল থেকে প্রভাব পর্যন্ত সব সব এখানে আলোচনা করা হবে। তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।